দাদু, দাদু তুমি কোথায়? দাদু দেখো আমরা চলে আসছি, তুমি একদম সুস্থ হয়ে যাবা। বাবা তুমি একটু দাদুকে ডাক দাও না, তুমি ডাক দিলে হয়তো বের হবে। তোমার দাদুর অবস্থা তো ভালো না, শরীরটা খুব খারাপ। কালকে শোনোনি, এই অবস্থায় তো উনি বেরোতে পারবে না। তার চেয়ে ভালো আমরা ঘরে যাই, চলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আপনি কই যাইতেছেন? হ্যাঁ, এই বাড়িতে ঢুকতে হইলে আমার অনুমতি নিয়ে ঢুকতে হয়, বুঝতে পারছেন? এই মেয়ে, তুমি কে? আমার দাদু বাড়িতে ঢুকতে আমাকে নিষেধ করতেছো? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি তাইলে হইলেন দাদির একমাত্র নাতি, তা আপনার আসতে এত দেরি করে ফেলাইছেন, সর্বনষ্ট হয়ে গেছে। তাই মেয়ে, একদম চুপ করো। সর্বনাশ হয়ে গেছে মানে? কিসের সর্বনাশ? কাল রাইতে যে আপনি করে বারবার বারবার করে ফোন দিয়া কইতাছিলাম তাড়াতাড়ি আহেন, দাদি অসুস্থ, সেই আপনারা দেরি করে আইলেন। দাদি তো আঙ্গুরে ছেড়ে চলে গেছে। দাদু, দাদু চলে গেছে মানে? এই, তোমার কি মাথায় কোনো প্রবলেম আছে? দাদু যদি এতটাই অসুস্থ ছিল তাহলে ওনাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যাও না কেন? তুমি যখন কালকে অসুস্থতার কথা বলে জানালে, আচ্ছা তখন মায়ের মৃত্যুর খবরটা জানালে কি হতো? আমি 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 শেষবারের মতো আমার মাকে দেখতে পেলাম না। আমি তোমাকে রাত্রেবেলা বলছিলাম যে চলো আমরা রাত্রেবেলা রওনা দেই। যদি আমরা রাত্রেবেলা আসতাম তাহলে তাহলে অন্তত শেষবারের মতো আমি আমার দাদিকে দেখতে পাইতাম। আমি আমার একমাত্র দাদুকে শেষবারের মতো একটু দেখতে পারলাম না। আল্লাহ, দাদু আমি কোথাও যাই নাই রে দাদু ভাই, এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে আপনার দাদি। এই এটা তো আসলেই দাদি, এই দাদি তো মনে নাই। এই 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 পাগল মেয়েটা যে বললো তুমি নাকি মারা গেছো। মা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? এই যে এই যে আমার মাকে তো দিব্যি সুস্থ লাগছে। তাই না? তুমি মিথ্যা কথা বললে কেন? হ্যাঁ, থাপ্পড় মেরে তোমার সব দাঁত ফেলে দেবো, বেয়াদব মেয়ে কোথাকার। আপনার আসতে দেরি করছেন, এই জন্য একটু মজা করছিলাম। আর তাছাড়া এগুলো আমার দাদি শিখাই দিছে, এই জন্যই আপনার করে এই কথাগুলো কইছি। আর একটু হইলে তো আমার বাবা এখানে হার্ট অ্যাটাক করে পড়ে যেত, তখন কি করতে তুমি? হ্যাঁ আরে আরে দাদু ভাই রাগ করো না, ও হচ্ছে মৃত্যু, ও আমার সাথেই এই বাড়িতে থাকে, এত বছর ওই তো আমাকে দেখে শুনে রেখেছে। মা তুমি কি ধরনের পাগলামি করলে বলো তো? শুধু শুধু আমাকে ঢাকা থেকে নিয়ে এসে এইভাবে করা ঠিক হয় না। এগুলো পাগলামি না করলেও পারতে মা। দাদু ভাইকে আমি কতদিন ধরে দেখি না, এই মিথ্যা কথাটা যদি ওকে দিয়ে না বলাতাম তুই কি এই বাড়িতে পা দিতি? তুমি এই কথাটা আমাকে বুঝিয়ে বললেই পারতে। আমার হাতের যে কাজগুলো ছিল ওগুলো গুছিয়ে তারপরে আসতাম। কতবার তোকে বুঝিয়ে বলেছি, লাভ হয়েছে কিছু? দাদু ভাইকে দেখার জন্য আমার প্রাণটা কেমন আনচান করছে, সেই জন্য তো এই নাটকটা সাজালাম। যাই বলো দাদু ভাই, তুমি কিন্তু পুরো একটা জিনিস। দাদু ভাই তোমাকে দেখার জন্য আমার যে কেমন লাগছিল বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তোমার নাতিকে দেখেছো, মনটা শান্ত হয়েছে, এবার আমরা যাই। এসেই যখন পড়েছিস চলে যাবি কেন? দুই একদিন থাকবি তারপরে যাবি, আমি তোদেরকে এভাবে ছেড়ে দেবো না তো। বাবা এসে যখন পড়ছি এত দূর থেকে, একটা দিন একটু থেকে যায় না দাদুর সাথে প্লিজ? বাবা তুমি এখানে থাকতে পারবে না, এখানে তোমার কষ্ট হবে। তার চেয়ে চলো ঢাকায় গিয়ে কাজগুলো গুছিয়ে আরেকদিন এসে অনেক দিন থেকে যাবে। জাস্ট একটা দিনের ব্যাপার, আমি সবকিছু ম্যানেজ করে নেবো, আমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো তাহলে কিন্তু আমি একদিনের বেশি কিন্তু থাকতে পারবো না। মা মা তুমি কিন্তু এটা নিয়ে আর জোরাজোরি করো না প্লিজ। ঠিক আছে বাবা, একদিনের জন্য যে রাজি হয়েছিস সেটাই আমার জন্য অনেক। এই মিতু ব্যাগগুলো নিয়ে ঘরে আয় ভাই। আরে ব্যাগ নিয়ে আসবে, চলো চলো আমরা যাই। বাবা 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 কই, বাঁচাও আমারে বাঁচাও। বাবা বাবা তেলা পোকা তেলা পোকা তেলা পোকা তেলা পোকা তেলা পোকা। কি অবস্থা, ব্যাঙের মতো লাফাইতেছে। তুমি রাতেবেলা আমার রুমে আসছো কেন? তুমি বাসার মধ্যে কোনো কাজ করো না? বাসার মধ্যে কাজ করলে বাসার মধ্যে তো তেলা পোকা কেন? আপনি তেলা পোকা দেখে এরকম ব্যাঙের মতো লাফাইতেছিলেন? খবরদার খবরদার বলতেছি, একদম হাসবে না, হাসি বন্ধ করো। এই ইমন, কি হয়েছে? এই রাতের বেলা তুমি চিৎকার চেঁচামেচি করছো, কি হয়েছে? একটা তেলা পোকা গায়ের উপরে এসে পড়ছিল আর কি। দাদু ভাই তোমার কি কিছু লাগবে? আরে দাদি, তোমার নাতি তো তেলা পোকা দেখে এমন ভয় পাইছে। তুমি একদম হাসবে না। আমি একটা বিষয় খেয়াল করেছি, বুঝে না বুঝে তুমি শুধু হাসো। আমার ছেলে কি এই পরিবেশে বড় হয়েছে নাকি?
ও তো এই পরিবেশে কখনোই আসেনি। আর শোনো ইমন, তোমাকে আমি সকালবেলায় বলেছিলাম চলো চলে যাই, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আর এখন এই রাতের বেলা তুমি চিৎকার চেঁচামেচি করছো, ফাজিল ছেলে কোথাকার। সরি বাবা, আসলে তেলাপোকাটা হঠাৎ করে গায়ের উপরে এসে পড়লো তো, কিন্তু আমি এখন অ্যাডজাস্ট করে নিতে পারবো, আর প্রবলেম হবে না। আমি আর চিৎকার চেঁচামেচি করবো না, তুমি প্লিজ রাগ করো না। দেখো, এই বিষয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। কাল সকালবেলা আমি আর তুমি এখান থেকে চলে যাচ্ছি, এটাই ফাইনাল। দাদু ভাই, আমি বলি কি, তুমি আজকে রাত্রে না হয় আমার সাথে আমার ঘরে থাকো, কেমন? এইটা খুব ভালো একটা কথা বলছো, এটা খুবই ভালো একটা আইডিয়া। আজকে রাতে আমি তোমার সাথে থাকি, নাহলে দেখা যাবে তেলাপোকা গিয়ে অন্য তেলাপোকাদেরকে খবর দিলে তেলাপোকার পুরো ফ্যামিলি চলে আসবে এখানে। আরে দাদি, উনি যদি তোমার সাথে থাকে তাহলে আমি থাকবো কই? কেন তুই এই ঘরে থাকবি? দাদু ভাই যখন ভয় পেয়েছে, এই ঘরে আর থাকার দরকার নাই, ও আমার সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু দাদি তোমার নাতি কিন্তু একটা ভিতর ডিম। তেলা পোকা দেখা যেমন চিলাচিলি শুরু করছে, মনে হয়েছে হাতি চলে আসছে। হাই ম্যাই, তুমি কিন্তু অনেক বেশি কথা বলো, আমাকে নিয়ে হাসাহাসি করতেছো। তুমি জানো আমি কে? আমি ঢাকা শহরের মধ্যে কি কি করে বেড়াই তোমার কোনো খবর আছে? বুঝছো? থাম থাম, চিৎকার করিস না, আবার তোর বাবা চলে আসবে, বাবা শুনলে রাগারাগি করবে। চল ভাই, তুই আমার সঙ্গে চল, আমার ঘরে চল। একদম খবর করে ফেলবো, দেখা যাবে কে কারে মজা। চলো দাদি। দাদি, তুমি প্লিজ মন খারাপ করো না, আমি খুব দ্রুতই আবার তোমাকে দেখতে আসবো, ঠিক আছে? একদম মন খারাপ করো না। মা, তুমি কিন্তু চাইলে আমাদের সাথে ঢাকা যেতে পারো, শুধু শুধু এখানে থাকার কোনো মানে হয় না। চলো না। এই ভিটামাটি ছেড়ে আমি কোথাও যাব না, তুমি ভালো করেই জানো। এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। মাঝে মাঝে বাড়িতে এসে দেখে যেও, যদি মায়ের কথা মনে পড়ে। আর ভাই, তুমি বাবার মতন হয়েও না, মাঝে মাঝে এই বুড়ো মানুষটাকে দেখে যেও। তুমি আবার কেন মন খারাপ করতেছো দাদি? প্লিজ তুমি মন খারাপ করো না, আমি তো বললাম আমি খুব দ্রুত আবার তোমাকে দেখতে আসবো। হ্যাঁ, তুমি একদম মন খারাপ করো না। আচ্ছা, অনেক হয়েছে বাবা, চল তাড়াতাড়ি চল। মা, তুমি নিজের প্রতি খেয়াল নিও। ইমন, চল বাবা। আমি যাই দাদি। হ্যাঁ দাদি, দাদি তোমার কি হয়েছে? বাবা, বাবা একটা অ্যাম্বুলেন্স কল করো, একটা ডাক্তারকে ফোন দাও। দাদি, আরে বাবা, আমি গ্রামে কোথায় পাবো অ্যাম্বুলেন্স? সবসময় তো দাদিকে বলি যে আমাদের সাথে চলো ঢাকা থাকো। তুমি আবার তোমার হিস্ট্রি খুলে বসছো, একটা ডাক্তারকে ফোন দাও তো। আরে বাবা, এই গ্রামে আমি ডাক্তারটা কোথায় পাবো? আপনারা চিন্তা করেন না তো, দাদি এমনি ঠিক হয়ে যাবো। আমার হাতে সরিষার তেলের মালিশ করলে দাদি এমনি ঠিক হয়ে যাবো। এই গাধামে, একদম ফালতু কথাবার্তা বলবো না। একটা মানুষ এত সিরিয়াস অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে, তোমার সরিষার মালিশে সে ঠিক হয়ে যাবে না? ডাক্তার কোথায় আছে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আপনি দাদিরে নিয়ে ভিতরে যান, আমি ডাক্তার নিয়ে এসেছি। যান। বাবা, ধরো। দাদি, মা, চলো। আরে বাবা, প্যান্ডা পরি। আরে বাবা, প্যান্ডা পরে নি। আরে অ্যাফ্রনটা পরি, অ্যাফ্রন না পরলে ট্রিটমেন্ট করতে পারে না। আরে দাদির সমস্যা, তুমি না পাক হয়ে যেতে পারতো না একটা? হ্যাঁ, না পাকা মুখ কেমনে? দাদি তো অজ্ঞান হয়ে পড়ে গেছিল। অজ্ঞান হয়ে পড়ে গেছে, তেল মালিশ করে দিলে তো হয়েছে তো। আমি তো তেল মালিশ করতেই চাইছিলাম, কিন্তু ঢাকা থেকে দুটো পাগল হয়েছে, ওই দুটো পাগলের ডাক্তার লাগবো। আচ্ছা, কই দাদি কই? আরে দাদি তো রুমের মধ্যে। আরে কোন রুমের মধ্যে? এই ডাক্তার সাহেব আপনি আসছেন, অনেক ভালো হয়েছে। আমার দাদা অনেক অসুস্থ, তাড়াতাড়ি চলেন। এটা কই পাগল? ওইটাই, হ্যাঁ ওইটাই। সরি, পাগল? কে পাগল? আরে বাবা, শহরে পোলা মানে একটু ফার্মের মুরগির মধ্যে একটু হালকা বলো, তাই সমস্যা নেই। আরে আরে বাবা, এই ছোটখাটো সমস্যার জন্য কি আমার টাকা লাগে? হ্যাঁ, দাদির ট্রিটমেন্ট আমি তো সবসময় আমি করি, আর হয়তো বলে দিছি আরে একটু নাপা বা একটু তেল মালিশ করলে তো জিনিসটা সমাধান হচ্ছে, তাই না? আপনি কাকে দিয়ে ট্রিটমেন্ট করানোর কথা বলতেছেন ডাক্তার সাহেব? এই পাগলটা বলতেছিল আমার দাদিকে সরিষার তেল মালিশ করে নাকি ঠিক হয়ে যাবে। বলেন। হ্যাঁ, তুমি সরিষার তেল মাখাইতে বলছো? হ্যাঁ, সরিষার তেল? এত তাড়াতাড়ি সরিষার তেল তুমি তো শিখে ফেলাইছো। তুমি তো ডাক্তারই তো খাইয়ে দিবা দেখছি। হ্যাঁ, পরে তো আমার আশা লাগবে না, বিজনেস সব বন্ধ একদম। আপনিও সরিষার তেল মালিশ করার কথা বলতেছেন? আপনি কি আসলে মানুষের ডাক্তার নাকি অন্য কোনো কিছু?
না মানে হয়েছে কি, আমি আসলে গরুর ডাক্তার, ছোটখাটো ট্রিটমেন্টের জন্য অন্য কারো কাছে যা লাগে না, আমি নিজেই সব ট্রিটমেন্ট করে দিই। এই গরু ছাগল, তুমি একটা গরু একটা ছাগল, তোমার ট্রিটমেন্ট এই গরুর ডাক্তারে দেওয়া করো, খবরদার। আমার দাদির ট্রিটমেন্ট আমি এই নোংরা দিয়ে জীবন করবো না। আপনি যান, সরেন এখান থেকে। শোনো, এই শহরে বাবু কিন্তু আমার অপমান করতেছে। আমি আমার জন্মের পর থেকে আমি যখন ডাক্তার হয়েছি, এই দাদির ট্রিটমেন্ট সবকিছু আমি করি। দাদির আপদ মস্তক আমার মুখস্থ, আর সে আমার অপমান করে কোন দুঃখ? আহা, চুপ করো। আর আপনি একদম চুপ করেন। আমগো গ্রামের মধ্যে এনার চেয়ে বড় ডাক্তার আর কেউ নাই, বলতে গেলে তো ডাক্তারই নাই। আর দাদির চিকিৎসা সবসময় ইনিই করে আসছে। এই জন্য তো আজকে এই অবস্থা, এই জন্য তো আমার দাদি আজকে এরকম হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। এই গরুর ডাক্তারের যে জীবন আমি আমার দাদির ট্রিটমেন্ট করবো না। আপনি এখন এখান থেকে বেরোন, আমার সাথে চলো, মানুষের ডাক্তার খুঁজে নিয়ে আসবো, চলো। আরে ইনি তো আসল ডাক্তার। আপনি জিগান কি কি হইলে কি খাওয়া লাগে কয়ে দিব, কোন রোগের ওষুধ কয়ে দিব, সব কয়ে দিব নি। হ্যাঁ, পয়েন্ট। এই গরুর ডাক্তার জানে মানুষের ট্রিটমেন্ট কিভাবে করতে হয় না? এই গরুর ডাক্তার, আপনি বলেন আমাকে, একটা মানুষের যদি জ্বর হয় তাহলে সে কি খাবে? না পা। যদি পেট খারাপ হয়, ডায়রিয়া হয়, তাহলে কি খাবে? প্লেন না পা। ডায়রিয়া হলো, যদি হাত কেটে পড়ে যায় তাহলে কি খাবে? আরে বাবা, না পা এক্সট্রা, সাথে সাবানের যে ফেনা আছে না, সাবানের ফেনা না খালি শেষ। তাই না? আচ্ছা ডাক্তার সাহেব, আপনার মাথার মধ্যে যে 4-5টা চুল দেখা যাচ্ছে, ওগুলো যদি একটা একটা করে আমি টেনে টেনে ছিঁড়ে ফেলি, তাহলে আপনার কি ওষুধ খাওয়া লাগবে? প্যারাসিটামল। প্যারাসিটামল। যাও এখন গিয়ে প্যারাসিটামল নিয়ে আসো। এই ছাগল ডাক্তারটা মাথার চুল আমি টেনে টেনে ছিঁড়বো এখন। এই শহর বাবু কিন্তু আমার অপমান করতেছে সে আমার। ওফো, আপনি থামবেন। দাদি না অসুস্থ, ঘরে পড়ে রইছে। ডাক্তার চলুন 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 চলুন। এই গরু ছাগলের ডাক্তার দিয়ে। ডাক্তার সাহেব, দাদি তো অনেকটা সুস্থ এখন। আপনি এক কাজ করেন, বাকি নিম পাতাগুলো আমারে দেন, আমি বাইটা নিয়ে আসি, তারপর আপনি খাওয়াই দিন। আরে বাবা, বাটার কি সময় আছে নাকি? হ্যাঁ দাদি, আপনি একটু খান তো, আস্ত একটু খান, কোনো সমস্যা নেই। অর্ধেক যা হয়েছে আর অর্ধেক খাইলে সব ঠিক হয়ে যাবে। এই গরু ডাক্তার, খবরদার বলতেছি, আমার দাদিকে আপনি সব নিম পাতা খাওয়াবেন না। সরেন এটা সামনে থেকে। আরে বাবা, সময় নাই তো বাবা, আমার আবার বাসন ডেলিভারি করা লাগবে, সেখানে যাওয়া লাগবে। দাদা আপনি খান তো দেই। আপনার কোন বাছুর ডেলিভারি দিতে হবে? আপনি যান গিয়ে বাছুর ডেলিভারি দেন। গরুর ডাক্তার নিয়ে আসছে আমার দাদির ট্রিটমেন্ট করার জন্য। আমি আপনাকে দিয়ে আমার দাদির কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট করাবো না। আমি আমার দাদিকে ঢাকায় নিয়ে যাবো, এটা প্রপার হসপিটালে নিবো, নিয়ে এখানে ঠিকমতো চেক আপ করাবো, মানুষের ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাবো। আপনি জানতো ভাই, যান, সরেন আমার সামনে থেকে। এই যে শহরের বাবু, আপনাদের এই একটা সমস্যা, কিছু হইলেই শহরে নিয়ে যাবো, শহরে নিয়ে যাবো। আরে বাবা, নিম পাতা দিয়ে তো অর্ধেক সেরেই গেছে, আর অর্ধেক মারিয়ে দিলি, তারপর পুরাপুরি সুস্থ। ব্যাপারটা বুঝতে পারছি না কি দাদি? সুস্থ জান নাই? আমি একদম পুরো সুস্থ। মানে ইমন, এগুলো কি হচ্ছে এগুলা? মানে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এক কাজ করো ইমন, আমি রুমে গেলাম, তুমি আসো। মাথার উপর দিতে যাবে? মাথায় তো কিছু নাই, চুল থাকলে তোর মাথার উপর যাইতো না। এই যে গরু ডাক্তার। গরুর ডাক্তার না, পশুর চিকিৎসক। পশুর চিকিৎসক। গরু কি পশু না? হ্যাঁ, এই যে গরু মুরগি ছাগলের ডাক্তার। শোনেন, এই যে ধরেন আপনার ভিজিট টাকা, ধরেন, আমি করে দিচ্ছি টাকা, ধরেন। আপনি আপনার ভিজিট টাকা নিয়ে আল্লাহর রাস্তায় আমার চোখের সামনে থেকে বিদায় হন তো। আপনি গেলে আমি আমার দাদিকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আরে বাবা, আপনি টাকা দিয়ে আপনি কি মনে করছেন? হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি কিনে ফেলাইছেন? রাখেন আপনার টাকা। আমি গরিব হতে পারি, কিন্তু ছোট লোক নাই, ঠিক আছে? আমি ছোট লোক নাই, আমি ছোট বেড়াতন। আমার জন্মের পর থেকে, মানে আমি যখন ডাক্তার তারপর থেকে এই দাদির ট্রিটমেন্ট আমি করতেছি। দাদি, আপনার কাছ থেকে আমি 1 টাকাও নিছি? না, কথা না মতি, তুমি এখন যাও, বিটু আবার ডাকছে, তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে দাদি, ঠিক আছে। আচ্ছা আমি না বুঝতে পারলাম না দাদি, এই গরু ছাগলের ডাক্তারটা তোমাকে নিম পাতা খাওয়ালো, আর নিম পাতা খেয়ে তুমি সুস্থ হয়ে গেলা। এটা কিভাবে সম্ভব? তোমার আসলে রোগটা কি ছিল? বুঝিসনি না? না। ভেলকি মানে? মানে পুরোটাই অভিনয়। ও মাই গড, আজকে সারাদিন যা যা করলা তুমি, এগুলো সব কিছু অভিনয় ছিল? আমি আর
বাবা তো অলমোস্ট হার্ট অ্যাটাক করে ফেলছিলাম তোমার কন্ডিশন দেখে। কেন করলে এই অভিনয়? ভাই, দাদু ভাই, তোকে আমি কতদিন দেখি না। এই অশোকের উসিলায় যদি তোরা আরো 2-3 দিন থেকে যাস সেটা চিন্তা করে করেছি। তুমি আসলে একটা জিনিস দাদি, বুঝছো? অবশ্য খুব ভালো একটা কাজ করছো। সত্যি বলতে কি, আমার না তো তাড়াতাড়ি চলতে ইচ্ছা করতেছিল না। তোমার এই অ্যাক্টিং এর জন্য এখন আমাদের আর কয়েকটা দিন থাকা হবে। আচ্ছা, একটা ব্যাপার তো আমার কাছে সন্দেহজনক লাগতেছে। কি রে? আমি তো আমার দাদুমণিকে খুব ভালো করে চিনি। আমার দাদু তো একটা সুইট মানুষ, তাই না? তোমার মাথায় তো এরকম শয়তানি বুদ্ধি আসার কথা না। সত্যি করে বলো তো, এই শয়তানি বুদ্ধিগুলো কি তোমাকে বাইরে থেকে কেউ দিচ্ছে? কে? নিতু? এই মেয়েটা? আমি তো জানতাম আমার দাদির মাথায় তো এই ধরনের কোনো শয়তানি বুদ্ধি আসতে পারে না। এইটার মাথা থেকে সম্ভব এই ধরনের বুদ্ধি আসে। এটা দেখলেই বোঝা যায়, চেহারাটা দেখলেই মনে হয় সারাটাক্ষণ মনের মধ্যে কোনো না কোনো কুটনামি বুদ্ধি করতেছে। আপনি আমার বুদ্ধির অপমান করতেছেন? হ্যাঁ, আজকে আমার বুদ্ধির কারণে না আপনারা এখানে আছেন, ভুলে যান না। যে না আমার বুদ্ধি রে, এগুলা কি বুদ্ধি বলে? হ্যাঁ, মাথা ভর্তি গোবর। গিয়ে গরুর ডাক্তার নিয়ে আসছেন আমার দাদির ট্রিটমেন্ট করার জন্য। আমার বাবা যদি খালি টের পায় না আপনার এসব অ্যাক্টিং, তাহলে পিঠা একদম লাশ বানায় ফেলবে। আমার থাম থাম, তোদের চিল্লার ঝগড়াতে আমি আবার অসুস্থ হয়ে যাব। নিতু, তুই যা, আমি আমার সোনা দাদুকে একটু প্রাণ হয়ে আদর করি। ও, আজকে নাতি অনেক আপন হয়ে গেছে আর আমি পর হয়ে গেছি বুঝি না? ঠিক আছে, তুমি তোমার মন ভইরা তোমার নাতিরই আদর করো, আমি গেলাম। বুঝলাম না দাদি, মেয়েটা তো হিংসুটে কেন? তোমার আমার প্রেম কাহিনী দেখলে মেয়েটা এরকম জলে কেন? ওয়াও, তুমি আমাদের জন্য শিক কাবাব রান্না করতেছো? এত বড় বড় সাইজের শিক কাবাব? আমাদের ঢাকায় কিন্তু এত বড় হয় না, বুঝছো? যে এই সাইজের হয় একটা শিক কাবাব। এখানে কয় কেজি গরুর মাংস? হ্যাঁ, এই তো শিক কাবাবই বানাইতেছি। আঙ্গ গরু আনলিমিটেড সবকিছু দেয়, এই জন্য বড় বড় শিক কাবাব বানাইতেছি। আপনি খাইবেন? বসেন, একসাথে খামুনি। বসেন বসেন। ঠিক, কিন্তু এগুলো থেকে এরকম বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে কেন? আচ্ছা, আপনি কি পাগল নাকি পাগল হওয়ার অ্যাক্টিং করেন? হ্যাঁ, এইগুলা যে শিক কাবাব না, এটা তো দেখলেই বোঝা যাইতেছে। আর এগুলো হচ্ছে গরুর গোবর। গরুর গোবর দিয়ে আমি গোটা বানাইতেছি, এগুলা দিয়ে রান্না করবো। গরুর গোবর? গরুর গোবর রান্না করবা কেন? গরুর মাংস খাও, গরুর দুধ খাও, গরুর গোবর কেন রান্না করে খেতে হবে? আরে গাদা রে গাদা, এইগুলারে শুকা দিয়া তারপর আগুনে ধরামু, তারপর রান্না করবো। এক কাজ করি, আপনিও না গোটা বানান, মজা হইব। দরকার হয় আজকে আপনার বানানো গোটা দিয়ে রান্না করবো। আহেন আহেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এসব গরুর গোবর শুকায় কোনো রান্না করতে পারবো না। তোমরা মানসিক সমস্যা আছে, তোমরা গরুর গোবর দিয়ে রান্না করে খাও। গরুর গোবর দিয়ে কেন রান্না করতে হবে? নর্মাল জিনিস নেই তোমাদের এখানে? যে সিলিন্ডার গ্যাসের গ্যাস দিয়ে রান্না করো। আপনি কি জানেন এই গোটা দিয়ে রান্না করলে রান্না কত মজা হইব? আপনি তো সেটা জানবেন না। আর গরুর গোবরের উপকারিতা জানেন? গরুর গোবর দিয়া সার হয়, ঘর লেপা হয়, এই যে গোটা বানানো হয়, আর কত কিছু যে হয়। হয়েছে ভাই, হয়েছে। গরুর গোবরের উপকারিতা রচনা আমার কোনো ইচ্ছা নেই তোমার কাছ থেকে শোনার। তোমার গরুর গোবর অনেক ভালো লাগে, তুমি গরুর গোবর রান্না করে খাও, কাবাব বানায় খাও, মাথার মধ্যে দাও, সারা শরীরে দাও, লাগলে যেটা ইচ্ছা হয় এটা করো। আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দাও। এই যে গোবর, এই গোবরগুলা তো আপনার মাথার ভেতরে থাকার কথা, এগুলো বাইরে কি করতেছে? প্লিজ এগুলো একটু মাথার ভেতরে ঢুকাই ফেলেন। কি বুঝাইতে চাইলেন আপনি? তার মানে আমার মাথায় গোবর ভর্তি? ওয়াও, তুমি বুঝে ফেলছো না কি বোঝাতে চাইছি? বাহ 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 বাহ, তোমার মাথার মধ্যে অনেকগুলো গরুর গোবর ঠিক আছে, কিন্তু গরুর গোবরের পাশাপাশি অল্প একটু কিঞ্চিত মানুষের মতো বুদ্ধিও আছে। আপনি আমারে অপমান করছেন, আপনার এত বড় সাহস। আজকে এই গোবর দিয়ে আসেন আপনারা গোসল করামু, তারান। আপনি এক্ষুনি এই মুহূর্তে একটা গোটা বানাইবেন, আর যদি না বানান এই যে ঢাইলা দেবো। বসেন বসেন।
বসেন তুমি কি মা? আমি কেন আমি যে বাইরে যে আমরা ধরো না বসেন ওকে ফাইন ফাইন বসেন এখানে বসবো নাকি? হ্যাঁ বসেন বসেন এখানে বসেন বসেন আল্লাহ আমারে মাফ করো। কি 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 করতে হবে? এই যে ধরেন 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 কি কি ধরবো? লাঠি ধরেন না 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 দিলাম দিলাম কিন্তু না ঢেলে না দিলাম না 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 আরে কি করতে? ও মা গো, আমি গন্ধ এই যে এরকম এরকম হ্যালো শফিক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি এক কাজ করেন, ওই যে ড্রিলটা ছিল না, ওটা আপনি কমপ্লিট করে ফেলেন। হ্যালো হ্যালো, দাদি এই যে তেল তোমার নাতির মাথায় তেল দিয়ে দাও দাদি প্লিজ আমার চুলের মধ্যে এসব তেল দিও না। আমি তো চুলের মধ্যে স্পা করি, এসব তেল দিলে আমার চুল নষ্ট হয়ে যাবে। আর তেলের মধ্যে না কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ করে, একদম বাজে লাগে। সেই জন্য তো চুলের এই অবস্থা। আমি একদিন তেল দিয়ে দেই, দেখো অনেক আরাম লাগবে। দাদির হাতে তেল দেন, একদম দেখবেন মাথাটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছো দাও, বাট জাস্ট একবার, ঠিক আছে? এরপর কিন্তু আর কোনো তেল টেল দেবো না। ও দাদি দেও, আব্বাই তোমার থেকে কি পাঠাইছে? দেশি মুরগি আর পুকুরের টাটকা মাছ। কেন এই কয়েকদিন আগে না তোর বাবা আমার কত কিছু পাঠাই দিল। আরে দাদি কি কও, আব্বার বন্ধু আইছে বইলা কথা, তাই আব্বাই নিজে যাইয়া পুকুরের বড় মাছটা আর দেশি মুরগি পাঠাইছে। আর আব্বাই তো চাচার কথা কয় আমারে, চাচাই নাকি আব্বার লগে মাছ ধরতে যাইতো, কিন্তু চাচাই একটা মাছও ধরতে পারতো না। কি শুনলাম বাবা, তুমি ছোটবেলা মাছ ধরতে যাইতা? এই গল্প তো কখনো শোনাও নাই। ভাইয়া চাচাই কি শুধু মাছ ধরতে যাইতো, চাচাই নাকি অনেক দুষ্টামিও করতো, কিন্তু চাচাই পড়াশোনায় অনেক ভালো ছিল, তাই চাচারা সবাই ভালোবাসতো। আর তাই তো আমার আব্বাই আমারে কয় চাচার মতো বড় লোক হইতে হইব। ওই ছেলে, কে তোমার চাচা? কাকে চাচা বলছো? এই ছোট লোকের বাচ্চার চাচা আমি? কি করে ভাবলে এটা? এই একটা মুরগি আর একটা মাছ নিয়ে এসে তুমি একটা কাহিনী শুরু করে দিয়েছো না? আফজাল, ওর সঙ্গে এরকম আচরণ করছো কেন? ও আমাদের রহিমের ছেলে। ওই যে তোমার সঙ্গে ছোটবেলার খেলার সাথী ছিল না রহিম, তার ছেলে। ওর সঙ্গে এরকম আচরণ করা তোমার ঠিক না বাবা। আহা মা, তুমি চুপ থাকো তো। ছোটবেলায় কে কার বন্ধু ছিল, কি ছিল না ছিল, ওগুলো কোনো বিষয় না। এই ছোট লোকের বন্ধুদেরকে আমি কখনো মনে রাখি না, ওগুলো মনে রাখা ঠিক না। এই ছেলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও এগুলো নিয়ে। চাচা আপনারা আইছেন এই কথা আব্বাই জানি অনেক খুশি হইয়া শখ কইরা মাছ আর মুরগি পাঠাইছিল। ওই shut up! আবার তুমি আমাকে চাচা বলে ডাকছো? স্যার বলে ডাকবে স্যার। আর শোনো, তুমি তোমার বাবাকে গিয়ে বলবে এই মাছ আর মুরগি এগুলো আমাদের দরকার নেই। আমার যখন প্রয়োজন হবে আমি বাজার থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। বাবা তুমি ওর সাথে এরকম করতেছো কেন? থাক না, ও তোমার ছোটবেলার বন্ধুর ছেলে, শখ করে নিয়ে আসছে একটা মাছ একটা মুরগি, তো আমরা রেখে দেই না? রাখলে তো কোনো সমস্যা নেই, তাই না? ছোট মানুষ তুমি। দেখো, এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না। আমি যেটা বলেছি সেটাই হবে। আমি বলেছি এই জিনিসগুলো বাড়িতে ঢুকবে না। ঢুকবে না মানে ঢুকবে না। আর তুমি তো জানো না এগুলো কেন নিয়ে এসেছে, জানো? এগুলো নিয়ে এসেছে আমাদের দেওয়ার জন্য। আমরা যখন ঢাকা যাব, রাস্তার মধ্যে আমাকে ধরবে, বন্ধু বন্ধু। আমার ছেলেটা তো কোনো কিছু করে না, ওকে ঢাকায় নিয়ে যা, ঢাকায় নিয়ে গিয়ে একটা ভালো একটা চাকরি দিয়ে দে। এগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই সমস্ত ছোট লোক আমি মাথায় উঠাই না। তাই ছেলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? এখানে যাও এগুলো নিয়ে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে কতবার করে বললাম আমি সাঁতার টাতার কিছু পারি না, আমাকে পুকুরের মধ্যে কেন নামাইছো ভাই তুমি? চলো আমরা বাসায় গিয়ে গোসল করি। কি ছাতা শিখা রাখা ভালো, আর এই যে পুকুরের মধ্যে গোসল করতেছে কি মজা, সেটা তো আপনি জানেন না। ভাই আমার মজা টজা কোনো কিছু দরকার না। আমি যদি একবার পুকুরে পুরে ডুবে যাই তখন আমি মজা দিয়ে কি করবো? আমার প্লিজ বাসায় নিয়ে চলো। আপনি যাতে পানির মধ্যে ডুইবা না মরেন, এই জন্যই তো আপনারা সাঁতার শিখাইতে নিয়ে আসছি। তুমি কেন বুঝতে পারতেছো না? আমি থাকি ঢাকা শহরে, ওখানে কিরকম কোনো পুকুর টুকুর আছে আমি ঠাস করে পড়ে যাবো? ঢাকা শহরে কি বন্যা হয় না? ঢাকার মধ্যে বন্যার কোনো পানি ওঠেনি, ঠিক আছে? ঢাকার মধ্যে খালি
সুইমিং পুল আছে, হ্যাঁ আমাদের ছাদের মধ্যে রুফটপ সুইমিং পুল থাকে। আমাদের যখন খুব গরম লাগে আমরা সুইমিং পুলের মধ্যে যাই, হ্যাঁ। কিন্তু ওখানে হচ্ছে এরকম আমার শুধু বুক পর্যন্ত পানি থাকে, এরকম এত বড় থাকে না, এত গভীর থাকে না, ওইখানে আমাদের ডুবার কোনো পসিবিলিটি থাকে না। প্লিজ আমার কাছে শুনেন, আচ্ছা ধরেন আপনি আপনার বন্ধু বান্ধব এলাকা মিলা কোনো এক সুইমিং পুলে গেছেন, সেখানে অনেক পানি, আর আপনার সব বন্ধু বান্ধব মিলা আপনার লাগে ফাইজলামি করে সুইমিং পুলে একটা ধাক্কা দিয়ে ফালাই দিলে, তখন কি হইব? আপনি তো সাঁতার পারেন না। আল্লাহ, ওই সুইমিং পুলে ডুবে তো মরে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম কিছু না হোক। শুনেন, সাঁতার শিখা রাখা অনেক ভালো, আর এটা অনেক মজারও। এটা অবশ্য তুমি ঠিকই বলছো। আমি যখন কোনো মুভির মধ্যে দেখি না, নায়ক নায়িকা একসাথে একটা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে লাফ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেছে, তারপর দুজন মিলে সাঁতার কাটতেছে, তো রোমান্টিক লাগে, এত জোশ লাগে। আমার খুব ইচ্ছা করে তখন আমি যদি কোনো একটা সুন্দরী মেয়েকে সাথে নিয়ে সাঁতার কাটতে পারতাম। এই জন্যই তো কইতেছি আপনাদের সাঁতার শেখা উচিত। আমি তোমাকে বারবার বলেছি এই সমস্ত কাজের মেয়েদেরকে এত লাই দিও না, এত আল্লাহ দিও না। আজকে আজকে কি করেছে জানো? আজকে ও আমার ছেলের দিকে নজর দিয়েছে। বাবা, তুমি পুরো ব্যাপারটাকে ভুল বুঝতেছো। তুমি পুরো বিষয়টাকে যেভাবে দেখতেছো এরকম কোনো কিছুই কিন্তু হয় নাই। আমি নিজে শক করছিলাম, আমি বলছিলাম যে আমি কখনো পুকুরে নামি নাই, আমি একটু পুকুরে নামতে চাই। আমার কথায় মিতু আমাকে পুকুরে নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পর মিতু আমাকে বললো সাঁতার শেখার কথা। তো আমিও নিজ থেকেই রাজি হয়েছি যে ঠিক আছে সাঁতার শিখবো। তো সাঁতার শিখতে গিয়ে আমি একটু দূরে চলে গেছিলাম, গিয়ে আমি একটু ডুবে যাচ্ছিলাম। তখন মিতু জাস্ট আমাকে বাঁচানোর জন্য আমাকে পানি থেকে তুলে নিয়ে আসছে, আর ওই অবস্থাতেই তুমি দেখছো। দাদি, বিশ্বাস করো, জাস্ট এতটুকু, এর বাইরে কোনো কিছু না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। এই সমস্ত ছোট লোকের মেয়েদেরকে আমার ভালো করে চেনা আছে। ওরা যা কিছু ঘটায় ইচ্ছা করে ঘটায়। কেন ঘটায় জানো? বড় লোকের ছেলেদেরকে কিভাবে ভাসাবে সব তাদের জানা আছে। তোমার সাথে আজকে যা ঘটেছে সব নাটক ছিল, সাজানো নাটক। কেন সাজিয়েছে জানো? সাজিয়েছে এই জন্য যেন গ্রামের লোকজন ভালোভাবে দেখে, আর দেখে তোমাদের দুজনকে যেন জোর করে বিয়ে করে দেয়। চাচা, আপনার যা খুশি আমার এখন, কিন্তু আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলে কথা কইেন না। আমি গরিব হইতে পারি, কিন্তু কাউরে ফাঁসানোর জন্য আমি এসব কিছু করিনি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? মা, বিয়ের দায়িত্বে হাত করেছিস, তোর এত বড় অধঃপতন। মা, তুমি তুমি একটা কাজের মেয়ের জন্য নিজের সন্তানের গায়ে হাত তুললে। না, ও কাজের মেয়ে নয়, তোদের কাছে কাজের মেয়ে। ও আমার কাছে অনেক বেশি, তোদের চেয়ে অনেক বেশি। শহরে গিয়ে তো পড়েছি, এত বছর তো কোনো খোঁজ নিসনি মা আছে কি মরছে নাকি। এই মেয়ে, এই অসহায় মেয়েটাই আমাকে দেখে শুনে রেখেছে। ও আমার কাছে অনেক বেশি, ও কাজের মেয়ে না। আসলে আসলে ভুলটা আমিই করেছি। তোমার কথা শুনে ঢাকা থেকে এসে থাকো তুমি তোমার কাজের মেয়েকে নিয়ে। আমি আমার ছেলেকে নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাব। আয়, রেডি হয়ে নে। বাবা বাবা প্লিজ, তুমি একটু থামো, একটু ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা চিন্তা করো। তুমি কিন্তু কোনো কারণ ছাড়া বেশি রেগে যাচ্ছ। একটা কথা বলবে না। আজকে তোমার জন্য একটা কাজের মেয়ের সামনে আজকে আমাকে অপমানিত হতে হলো। তাড়াতাড়ি চলো, রেডি হও নাও, এক্ষুনি আমরা চলে যাব। দাদি, তুমি বাইরে হয়েছো কেন? তোমার কিছু লাগলে আমারে ডাক দিতা, আমি ঘরে দিয়ে দিতাম। আমার কিছু লাগবে না রে, সকাল থেকে দেখতেছি তোর মনটা একটু ভার ভার। আমার নাতিটা চলে গেছে, তাই জন্য তোর ছটফট লাগছে না? দাদি, তুমি যে কি কও না, তোমার নাতির লেগে আমার মন ছটফট করবো কেন? আমার তো মনটা খারাপ, আমার জন্য তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর এই জন্য তুমি কষ্ট পাইছো। তা একটু পেয়েছি। আমার ছেলেটাকে তো আমি চিনি, ও একবার রেগে গেলে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আবার যখন মনটা ভালো হয়ে যায় ঠিকই মার কাছে ফিরে আসবে। আর যদি মনটা ভালো না হয় কোনো দিন আর এই গ্রামে ফিরে আসবে না।
দাদি, তার মানে তোমার নাতি কোনোদিনও আর এই গ্রামে আসবো না? এই তো মনের চিন্তাটা মুখ থেকে বের হয়ে গেছে। কি রে, তুই কি আমার নাতিকে ভালোবেসে ফেলেছিস? কি যে কও না দাদি, আমি কইতাছি তোমার এক কথা, তুমি মানে বার করতেছ আরেক কথা। বুঝি রে বুঝি, তোর মুখ দেখলে আমি সব বুঝি। চিন্তা করিস না, অপেক্ষা কর, খুব শিগগিরই সে গ্রামে চলে আসবে। আমার বয়েই গেছে তোমার নাতির জন্য অপেক্ষা করার। তুমি এখানে বসে বসে তোমার নাতির জন্য অপেক্ষা করো, আমি গেলাম। পালিয়ে যাচ্ছিস? যা যা, আমার নাতি যদি তোকে ভালোবেসে থাকে ঠিকই ফিরে আসবে গ্রামে, শুধু অপেক্ষা কর। পাগলি মেয়ে। প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা তুমি কই? দেখো তোমার প্রেমিক চলে আসছে তোমার প্রেমের টানে। আমার কথা মনে পড়লো বুঝি না? প্রেমিকা, আমি কিন্তু মনে মনে ঠিকই জানতাম আমার নায়ক আমার কাছে ফিরে আসবে। ওরে মিটু, আরে দেখ দেখ কে আসছে, আমার নায়ক ফিরে আসছে রে। দেখ কি হয়েছে? আমার নায়ক চলে আসছে আমার কাছে। তো কি হয়েছে? ওমা, যা তাড়াতাড়ি লেবু দিয়ে একটা শরবত বানাই নিয়ে আয়। আমি কারোর জন্য শরবত বানাইতে পারবো না। আর তোমার নাতি আইছে, তুমিই তারে দেখো, আমার তো দেখার শখ নাই। আমার হাতে অনেক কাজ আছে, আমি গেলাম। ওরে বাপরে, আমি বুঝলাম না প্রেমিকা, আমি আসছি এই কারণে সাইড ক্যারেক্টারটা এরকম রেগে গেল কেন? মেয়েটা কি আমাদের প্রেমের কারণে হিংসা করতেছে? আরে না না, এটা হচ্ছে অভিমান, বুঝো না ভাই? তাই তো কৌশল করে একটু সরে গেল, যাতে তুমি গিয়ে তার অভিমানটাকে ভাঙাও। আমার এত সময় নেই যে আমি গিয়ে যার তার অভিমান ভাঙাবো। আমি তো আসছি আমার স্ত্রীর নায়িকার অভিমান ভাঙাইতে। ভাই তুমি আসছো, আমার অভিমান তো এমনি ভেঙে গেছে। বাবা আসতে দিল? তুমি তোমার ছেলেকে চেনো না, সে কি তো সহজে আসতে দেওয়ার মানুষ? যুদ্ধ করছি, তোমার ছেলের সাথে যুদ্ধ করে তারপরে আসছি। সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে কিচ্ছু বলি নাই, জাস্ট ব্যাগটা গুছাইছি, চলে আসছি। বাবা কি না জানে? কাজটা কিন্তু মোটেও ভালো করো নাই ভাই, এখন বাবা তোমার জন্য চিন্তা করবে না। দাদি, ভাগ দাও না বাবার কথা। সকালবেলা না খেয়ে বাসা থেকে বেরোইছি, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি গিয়ে একটু হাত মুখ ধুই, তুমি আমার জন্য তোমার যে স্পেশাল শুটকির ভর্তাটা আছে না, ঝাল ঝাল করে, ওটা রান্না করে, ওটা দিয়ে ভাত খাবো। হবে হবে, তোর প্রিয় শুটকি ভর্তা আমি তোকে খাওয়াবো না, নিশ্চয়ই খাবো। তার আগে চল ভাই, হাত মুখ ধুয়ে ঘরে একটু বিশ্রাম করে আয়। কি যে খুশি লাগছে আমার। মনে হচ্ছে আমি হঠাৎ করে গ্রামে চলে আসাতে সবাই খুব বিরক্ত আমার উপরে। না, এভাবে থাকার কোনো মানে হয় না, আমি চলে যাব। তো চলে যান, আপনাকে কি কেউ আটকায় রাখছে? আর আপনি বুঝি আমার খুশির জন্য এই গ্রামে আসছেন? ও আচ্ছা, তুমি কি ভাবছো যে আমি শুধুমাত্র দাদির জন্য গ্রামে আসছি? আমি তো আরো ভাবলাম কেউ মনে হয় গ্রামে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমার সাথে প্রতিদিন ঝগড়া করতে না পারার কারণে কারো হয়তো প্রত্যেকটা দিন মন খারাপ হচ্ছে, কিন্তু আমি তো কমপ্লিটলি রং ছিলাম। আমার জন্য কারোরই মন খারাপ হচ্ছে না, আমি তো শুধু শুধু চলে আসছি গ্রামে, ভুল করে আসছি। যাই হোক, ভুল করে ফেলছি, এখন চলে যাব। আপনি তো সবই বুঝেন, তাহলে এখন এইখানে দাঁড়ায় আছেন কেন? চলে যান, আর কোনোদিনও এখানে আসবেন না। ঠিকই আছে, আমার চলে যাওয়াটাই ভালো হবে, চলেই যাই। আপনার তো দেরি করে গ্রামে আসলেন কেন? আমি তো ভাবছিলাম আপনি আর কোনোদিনও গ্রামে আসবেন না। আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন, সেটা কি আপনি জানেন না? আপনার জন্য আমার মনটা কত ছটফট করছে, সেটা কি আপনি বুঝেন নাই? আচ্ছা, শহরের মানুষের বুঝি কষ্ট হয় না, তাই না? তোমার কি মনে হয় শহরের সব মানুষের মন একদম পাষাণের মতো, তাই না? বোকা মেয়ে, আমি তো আমার মনটা এখানে তোমার কাছে রেখে গেছি, সেজন্যই তো আমি ছুটে চলে আসছি আমার মন আর মনের মালিকটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই মাথা ভর্তি গোবর যে মেয়েটা, এই মেয়েটাকে সাথে করে নিয়ে যাওয়াটাকে ঠিক হবে? কি করলেন আপনি? আমার মাথায় গোবর ভরা না? আজকে তো আপনার খবরই আছে, খান।
আরে পাগল নাকি তুমি? আরে সারাক্ষণ এই ফোনটার মধ্যে, যখন দেখি তখনই আপনি ফোনটা চাপতেই থাকেন। আরে আমার ফোনের মধ্যে অনেক কাজ থাকে বুঝছো। কাজ না ছাই, মাইয়াগুলোকে কথা কন, তাই না? কি এটা কি বললা তুমি? আমি সারাক্ষণ মেয়ে মানুষের সাথে কথা বলি? আমি বুঝলাম না, আমার সামনে এত সুন্দর একটা মেয়ে থাকতে আমি কিভাবে আরেকটা মেয়ের দিকে তাকাবো? আমি কিভাবে আরেকটা মেয়েকে নিয়ে চিন্তা করব? আমার তো ইচ্ছা করে সারাটাক্ষণ এই মেয়েটার দিকে তাকিয়ে থাকি, আর এই মেয়েটাকে আমার বুকের মধ্যে সারাক্ষণ আগলে রাখি। আপনি এসব কি করতেছেন? দাদি দেখে ফেলালে কি হইব? হাত ছাড়েন। আরে দাদি দেখলে দেখুক না, তাতে আমার কি? আমার বউয়ের হাত আমি ধরছি, আমি ছাড়বো কেন? দাদি দেখে ফেলবে কিন্তু। দাদি দেখলে কি হয়েছে? আরে, ছি, 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 ছি। তোদের কাছ থেকে আমি এটা আশা করিনি। এখন মনে হচ্ছে তোর বাবাই সেদিন ঠিক বলেছিল, আমি ভুল করেছিলাম। তোদেরকে এতটা আহ্লাদ দেওয়া আমার উচিত হয়নি। দাঁড়া, তোর বাবাকে ফোন করছি। দাদি তুমি আমাদেরকে আবার বাবার মতো ভুল বুঝতেছো। প্লিজ আমার কথা একটু শোনো। না, তোর কোনো কথা আমি শুনবো না। দাদি দাদি প্লিজ তুমি বাবাকে ফোন দিও না। তুমি যদি বাবাকে এখন ফোন দাও, বাবা এখন এই মুহূর্তে এখানে এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমাকে আর কখনো এখানে আসতে দেবে না, আমাকে তোমার সাথে থাকতে দেবে না। দাদি প্লিজ প্লিজ দাদি, আমি তোমার সাথে থাকতে চাই। নিয়ে যাক। দাদি, দাদি বিশ্বাস করো, তোমার নাতির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর যদি কিছু থাইকেও থাকে তাহলে আমি সব ভুলে যাবো। দাদি 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 তুমি আমার উপর রাগ করো না, আর আমার এই বাড়ি থেকে বের করে দিও না। আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই দাদি। তুমি এটা কেমন মিথ্যা কথা বললাম মিতু? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই মানে? দাদি ওর সাথে আমার সম্পর্ক আছে, আমরা দুইজন দুজনকে ভালোবাসি। আর এই ভালোবাসার জন্য আমি আমার বাসা থেকে চলে আসছি গ্রামে, যেন ওর সাথে আমি দেখা করতে পারি। ছি, একটা সেকেন্ডের মধ্যে আমাদের ভালোবাসাটাকে অস্বীকার করে দিলা, বেঈমান। দাদি দাদি ও মিথ্যা কথা বলতেছে। আমি কাউরে ভালোবাসি না। আমার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে? তুমি বলো দাদি। আমি মিথ্যা কথা বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি মিতু? আমার চোখের দিকে তাকায় বলো তো, আমরা দুজন দুজনের ভালোবাসি না? তুমি দাদির ভয়ে এক সেকেন্ডের মধ্যে পুরো ভালোবাসাটাকে অস্বীকার করে ফেললা। আমি যে তোমার কারণে ঢাকা শহর থেকে এখানে চলে আসলাম, এটা কোনো মূল্যায়ন তুমি করলা না। ছি দাদি, আমি তোমাকে সত্য কথা বলতেছি। আমি আগের বার যখন আসছিলাম তখন আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা হয়েছে। তুমি না একটু বেশি কথা বলতেছো। দেখতেছো দাদি রাইগা আছে, এর মধ্যে আরো রাগায় দিতেছে। তুমি না হয় দাদির আপন নাতি, তোমার তো কিছু বলবে না, কিন্তু আমার তো বের করে দিবা, তখন কি হবে? অনেকক্ষণ থেকে বকর বকর করতেছিস, তোদের কোনো কথা আমি শুনবো না। দাঁড়া, তোর বাবাকে আমি ফোন দিচ্ছি। দাদি প্লিজ তুমি বাবাকে ফোন দিও না। তুমি যদি বাবার এখন ফোন দাও, বাবা এক্ষুনি এই মুহূর্তে এসে আমাকে নিয়ে যাবে ঢাকায়, আর কোনোদিন আমাকে এখানে আসতে দেবে না। দাদি দাদি প্লিজ, আমি তোমার সাথে থাকতে চাই। হ্যালো আফজাল, মা কথা বলছি। আসসালামু আলাইকুম মা। মা, তোমার শরীরটা কেমন? দেখো মা, বাড়িতে যাওয়া ছাড়া তুমি যে কাজ করতে বলবে আমি সেটাই করবো। না, তোকে গ্রামে আসতে বলার জন্য আমি ফোন করিনি। ফোন করেছি একটা দাওয়াত দিতে, তোর ছেলের বিয়ে, এবং সেটা মিতুর সাথে। এই বিয়েতে আমার পূর্ণ সমর্থন আছে। তুই রাজি থাকিস বা রাত থাকিস, কিচ্ছু আসে যায় না। আর এই বিয়েতে তুই আসিস, ওরা খুশি হবে। কি বলছো মা? আমার ছেলের বিয়ে আর আমি জানি না? দেখো মা, তুমি এই কাজটা করতে পারো না, এটা আমি কখনো মেনে নিব না মা। ভুলে যাচ্ছিস কেন? তুই প্রেম করে বিয়ে করে বউকে নিয়ে যেদিন বাড়িতে এসেছিলি, আমিও কিন্তু মেনে নিইনি, তোর বাবা মেনে নিয়েছিল। আজকে তোর ছেলেও প্রেম করে বিয়ে করছে, আমি সেটা সমর্থন করছি। তুই মানিস বা না মানিস কিচ্ছু যায় আসে না। পারলে আসিস, ওরা খুশি হবে।
দাদি আমার এখনো বিশ্বাস হচ্ছে না, তুমি সত্যি সত্যি আমাদের সম্পর্কটা মেনে নিছো? কিন্তু দাদি, ওনার বাবা তো আরো রেগে যাবে। রেগে গেলে রেগে যাবে, সে রেগে গেলে আমি তার চেয়ে বেশি রেগে যাব। ভুলে যাচ্ছিস কেন? ওর বাবা আমার পেটের সন্তান। চিন্তা করিস না, তোদের বাবা আসবে, তোরা আনন্দ কর। দেখি আমি ওদিকটা। আমার লক্ষ্মী দাদিটা।